এক্সকিউজ মি ইওর অনার, আপনার অনুমতি থাকলে আমি কেডি স্যারের সঙ্গে কথা বলতে চাই। গো অ্যাহেড। লুসি, আগে আমি লুসি, গগন স্যারের মেকআপ করতাম। আমার কাছে এমন একটা খবর আছে যা এই কেসে আপনাকে সাহায্য করতে পারে। এমন কি হয়েছিল মিস্টার পাঠক? ঠিক যেরকম ভাবে গগনবাবুর মৃত্যু হয়েছিল রিজেন্ট টাওয়ারের টেরেস থেকে পড়ে গিয়ে, হুবহু সেই রকম ভাবেই ওনার মেকআপ আর্টিস্ট লুসি বাসেরও মৃত্যু হয়েছে। অর্ডার অর্ডার। পুলিশ রিজেন্ট বিল্ডিং এর কম্পাউন্ডে লুসির দেহটা পেয়েছে। এখন ও ওখান থেকে স্বয়ং নিজে পড়ে গিয়ে মারা গিয়েছে বা কেউ ওকে ধাক্কা মেরেছে, এই বিষয়টা এখনো পুলিশ স্পষ্ট করে জানতে পারেনি। এটা খুবই ব্যাড নিউজ। হ্যাঁ, এটা খুবই বাজে খবর। কিন্তু আমি রিকোয়েস্ট করবো ইওর অনার যে আমাদের এই কেসটাকে আরো এগোতে হবে, কারণ লুসি দেবীর হত্যা বা আত্মহত্যা যেটাই হয়ে থাকুক না কেন, তার সাথে এই কেসের তো কোনো সম্পর্ক নেই, তাই না? জসপাল বাবু, গগনবাবুর ঠিক যেভাবে মৃত্যুটা হয়েছে হুবহু সেই রকম ভাবেই ওনার মেকআপ আর্টিস্ট লুসি বাসেরও মৃত্যু হয়েছে। আপনার একটু বিচিত্র না না, আমি বুঝতে পেরে গেছি আপনি কি ভাবছেন। আপনি এটাই ভাবছেন যে এই কাজটা কোনো সিরিয়াল পুশারের, যে কিনা সুযোগ খুঁজে কোনো ইনোসেন্ট লোককে ছাদের উপর নিয়ে যায় আর সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। রিওনার, এখন কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, কে করেছিল, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর সময়ের সঙ্গে সঙ্গে তো পাওয়াই যাবে। আর এখন এই মুহূর্তে আমাদের এখানে ওই পিছনে বসে থাকা হিরেনবাবু, ঠিক যেই সময় এই ঘটনাটা ঘটে, গগনবাবুর মৃত্যুটা হয়, উনি ঘটনাস্থলে তখন উপস্থিত ছিলেন। আগে আমি ওখানে ছিলাম। গগনবাবুর মৃত্যুর পরে আপনি এই বিষয়টা পুলিশকে জানানোর প্রয়োজন বোধ করলেন না? আগে স্যার, আসল ব্যাপারটা হলো যে না মানে কিভাবে, কিরকম ভাবে, আমি 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 বুঝতে পারলাম না। আসলে স্যার, মিডিয়া যদি জানতে পারতো আমি ওখানে ছিলাম তাহলে অনেক রকমের প্রশ্ন উঠতো। আর আপনি তো জানেন যে পাবলিক ফিগারদের পার্সোনাল লাইফ না, নিয়ে। আমি 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 জানি না, আমাকে বলুন যে কিভাবে, কেন, মানে কি কি মিডিয়া ঠিক কিভাবে বিষয়টাকে দেখছিল। আমার প্রশ্নের উত্তরটা দিন, একদম সোজা সাপটা। আগে আমাকে ওখানে গগন ডেকেছিল। আসলে ওই দিন আমার গাড়ি গ্যারেজে ছিল, সেই জন্য আমার ভাই মেহুলের গাড়ি নেই। আমি শ্যুটের আগেই ওখানে পৌঁছে যাই, আর গগন আমাকে বলেছিল যে আমি ওর সাথে দেখা করতে আসছি, কেউ যেন জানতে না পারে। যখন আমি উপরে পৌঁছাই তো আমি আমার ভাই মেহুলকে নিচে নামতে দেখি। মেহুল, তুমি এখানে? তুমি তোমার বসকে একটু বুঝিয়ে বলো, আমার সঙ্গে যেন লাগতে না আসে। নিজের সুপারম্যান ইমেজকে একটু বেশি প্রাধান্য দিয়ে ফেলছে। আরে কি হয়েছে? আমি জানি না, ওর কাছ থেকে জেনে নাও। গগন, আসুন আসুন উকিলবাবু, আসুন। ভাইয়ের সাথে দেখা হলো, ওকে দেখেছেন? ওর মেজাজ দেখেছেন আপনি? ধমকি দিয়ে গেল আমায়, ধমকি। আমার অ্যাক্টিং থেকে সরাতে চাইও। তোমার কাছে তো অনেক বুদ্ধি আছে, একটু বুদ্ধি ওর মাথাতেও দাও, বোঝা ওকে যে জলে থেকে কুমিরের সঙ্গে শত্রুতা ভালো নয়। উড়িয়ে দেবো ওকে আমি ইন্ডাস্ট্রি থেকে। রিল্যাক্স। আরে কি হয়েছে বলুন। দেখো হিরেন, তুমি শুধুমাত্র আমার উকিলই নয়, আমার ভাইয়ের মতো, আমার বন্ধুর মতো। তাই আজ আমি তোমাকে যা বলতে চলেছি তা কখনো ফাঁস করো না। আচ্ছা ঠিক আছে। আমি রেহানাকে ছাড়ছি। হোয়াট? ডিভোর্স। কিন্তু কেন? আমি ওকে নিয়ে আর পারছি না। ওই লোভী মহিলা আমার জীবনটাকে নষ্ট করে দিল। এখন আমার জীবনে অন্য কেউ আছে। অন্য কেউ মানে? কে সেটা? একসাথে আমরা কাজ করি, সময় এলে তোমায় আমি সবকিছু বলে দেবো। কিন্তু উনি কোনোদিন আমাকে তার নাম বলেননি। হিরণবাবু, আপনি এইমাত্র আমাদের এখানে যেটা বললেন সেটা হলো গগনবাবু ওই সময় 3 তলায় ছিলেন, আর আপনি যখন সেখানে গেলেন তখন আপনি সেখান থেকে ওই যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন লুসি, ওনাকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখেছিলেন। উনি কাঁদছিলেন। হ্যাঁ। কেন 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 এরকমটা ছিল? আমার মনে হয়েছিল যে গগন ওকে বকাবকি করেছে হয়তো। আর তাছাড়া গগনের অভ্যাসই ছিল যে ও যখন তখন তার স্টাফদের বকাঝকা করত। এটাই কি কারণ ছিল, নাকি সম্ভবত আপনার মনে হয় যে অন্য কিছুই, আর কি? মানে অন্য কিছু আর কি?
কিছু একটা। মানে আপনার এরকম মনে হচ্ছে না তো যে গগনের অ্যাফেয়ার্স ওই লুসির না, আমার সাথে? মনে হচ্ছে না। আমি জিজ্ঞেস করছি আপনাকে যে এরকম সম্ভাবনা কি রয়েছে। আই ডোন্ট নো। তাছাড়া গগনের এসব ব্যাপারে কোনো ভরসা ছিল না। ছাড়ুন, এবার আপনি বলুন যে আপনি গিয়েছিলেন, দেখা হয়েছিল ওনার সঙ্গে, হ্যাঁ। আর যখন আপনি ওই ঘর থেকে বেরিয়ে আসলেন তার ঠিক পরে কি করলেন আপনি? ব্যাস গগনের সাথে কথা বলার পর আমি বিল্ডিং থেকে নিচে নেমে আসি আর আমার গাড়িতে গিয়ে বসে থাকি। এই ভিডিও যেটা আমরা দেখলাম তার বেশ কিছুক্ষণ পরে আপনার গাড়িটা বেরোয়, বেশ কিছুক্ষণ ধরেই আপনি গাড়িতে বসেছিলেন। কি করছিলেন হ্যাঁ, আপনি? কিছু জরুরি ফোন কল আসছিল আর ওইগুলি আমি অ্যাটেন্ড করছিলাম। ফোন কলস হ্যাঁ অ্যাটেন্ড করছিলেন, হ্যাঁ। আর সেই জায়গায় গগনবাবু পড়ে গিয়ে মারা যান। তো যেহেতু আপনি ওনার উকিল, তো অন্য কেউ থাকলে গাড়ি থেকে বেরিয়ে গিয়ে সেখানে গিয়ে দেখতেন যে ঠিক কি হয়েছে ঘটনাটা, কিন্তু আপনি সেরকমটা করলেন না। আপনি আপনার গাড়ির মধ্যেই বসে রইলেন আর ফোন কল অ্যাটেন্ড করতে থাকলেন। আর ভিডিওতে আমরা দেখলাম যে আপনি আশেপাশে কোথাও নেই, শুধুমাত্র আপনার গাড়িকে এগিয়ে যেতে দেখা গেল। তার এটা মানে দাঁড়াচ্ছে যে আপনি পালিয়ে গেলেন ওখান থেকে। কেন কেন এরকমটা? স্যার, কেন? অ্যাকচুয়ালি আমি গাড়ির ভিতরে বসেছিলাম। আমার গাড়িটা এসি গাড়ি ছিল, গাড়ির কাজ তোলা ছিল আর মিউজিক খুব জোরে চলছিল, সেই জন্য আমি কিছু বুঝতেই পারিনি। স্বাভাবিকভাবে কেউ যখন ফোনে কথা বলেন তো মিউজিকটা একটু কমিয়ে দেয় ভলিউমটা, কিন্তু আপনি তো লাউড মিউজিক শুনছিলেন আবার ফোনেও কথা বলছিলেন। এটা এটা কিভাবে কিভাবে? স্যার, ও আসলে কি ফোন কল অ্যাটেন্ড করার পর আমি কিছু মেসেজ টেক্সট করছিলাম, আর তখনই আমি আমার কারের মিউজিকের ভলিউম একটু হাই করে দিয়েছিলাম। যদি আমি জানতে পারতাম যে গগনের সাথে এরকম কিছু হয়েছে তাহলে তো আমি ডেফিনেটলি কার থেকে নেমে ওকে সাহায্য করতাম। আমার বন্ধু ছিল ও। আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না। আপনি আমার সেলফোন চেক করতে পারেন, ওই দিনের কল মেসেজ সব কিছু চেক করতে পারেন। ধন্যবাদ। এখানে তো সেই দিনের কোনো কল নেই, কোনো মেসেজও নেই এখানে। কি? আপনি তো বলছিলেন যে আপনি ও, হয়তো আমি নিজেই ডিলিট। আপনি ডিলিট করে দিয়েছেন, কেননা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যখন ঘটনাটা ঘটছিল তখন আপনি গাড়িতে বসে কথা বলছিলেন, টেক্সট করছিলেন, আর তাই আপনি ওই সমস্ত কলস, ওই সমস্ত মেসেজেস ডিলিট। এই আদালত আগামী শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। পাঠকবাবু, আগে ওই আমি আনসারটা পেয়ে গেছি। এখনো তো এই কেসটা মাঝামাঝি রয়েছে, আর আপনি বলছেন আপনার কেসের আনসার তো পেয়েই গেছি, ইনি খুনি, আপনি তো ও। মানছেন না। ওই উত্তরটার আরে কথা আপনি বলছি, ওই যে কিসের অ্যালজেব্রা, answer? কি- অ্যালজেব্রার কি যে বিষয়? প্রশ্নটা কি করেছিলেন algebra? a প্লাস বি প্লাস 80 প্লাস ওটা 90। ধাঁধা একটা, ওটা কোনো অ্যালজেব্রা না। হ্যাঁ, ওই ধাঁধাটারই হ্যাঁ, উত্তর। a প্লাস বি প্লাস বি প্লাস বি প্লাস 80 প্লাস 90 সব মিলিয়ে 100। আনসার পেয়ে গেছি। a ইকুয়ালস টু -100 অ্যান্ড b ইকুয়ালস টু 10। বুঝতে পারলেন না? আর আমি বোঝাচ্ছি না, দাঁড়ান। না, 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 না। আপনি ইংরেজিতে ভাবছিলেন নাকি হিন্দিতে? ইংরেজিতে অবশ্যই। না, a আপনি plus যদি b plus ইংরেজিতে b- ভাবেন এটা, হুম, তাহলে প্রশ্নের উত্তরটা আপনি পাবেন না। একটা তাহলে? ক্লু দিচ্ছে আপনাকে, হিন্দিতে ভাবুন এটা। হিন্দিতে, যেটা আমাদের রাষ্ট্রভাষা। মায়া আজ আদালতে এলো না কেন? হ্যাঁ স্যার, জানি না কেন। হ্যাঁ তবে বল, বৌদি কি ফিরে এসছে নাকি? আরে ভাই, ওসব ছাড়ো। তোমাকে এক্ষুনি আদালত থেকে হসপিটালে আসতে হবে। কেন হাসপাতালে? হ্যাঁ, ওই মেকআপ আর্টিস্ট লুসি বেঁচে আছে আর ও তোমার সঙ্গে দেখা করতে চায়। লুসি, কেডি স্যার, আমাকে ক্ষমা করে দিন। আপনাকে সবকিছু প্রথমেই বলা উচিত ছিল। কি বলে দেওয়া উচিত ছিল? আমার কাছে বেশি সময় নেই। আমি আপনাকে একটা কথা বলতে চাই। মেহুলের বিষয় আমি জানি ওর ব্যাপারে। না না, মেহুল ছাড়াও ওখানে অন্য আরেকজন ছিল যে স্যারের কাছে এসেছিল।
হিরেন ছিল না ওখানে? না, হিরেনে পরে লাস্ট টাইম আর একজন আমার সন্দেহ ওই লোকটাই গগন স্যারের বলো লুসি, বলো, কাম অন। গগন স্যারের মেয়ে সানায়া। হোয়াট রাবিশ! ওই সময় আমি বাবার কাছে যাইনি। কিন্তু লুসি তো আমাদের তাই বললো, আর মৃত্যুর মুখে দাঁড়িয়ে কেউ মিথ্যে বলে না। কেন? কোন শাস্ত্রে লেখা আছে যে মৃত্যু শয্যায় লোক সত্যিই বলে? সানায়া বেবি, রিল্যাক্স, চিল। বলতে দাও আমায়। তোমার এত সাহস যে আমার ঘরে এসে আমার বাবার মৃত্যুর জন্য আমাকে দায়ী করছো? দেখুন, আমি সন্দেহ গেট করছি। আউট রাইট নাও, লিভ। নিজের কোনো ভদ্রতা নেই আর আমার চরিত্রে কালি ছেটাতে এসেছো? তুমিও বেরিয়ে যাও এখান থেকে। তুমি এটা ভুলে যাচ্ছ যে এটা আমারও বাড়ি মা। এর অর্ধেক ভাগ এখন আমার। আই হেট ইউ ড্যাড। তোমার জন্য এই মহিলার সাথে থাকতে হচ্ছে। আই হেট ইউ ড্যাড। আমি আসছি। আই এম সো সরি এই বাচ্চার দুষ্টুমির জন্য। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। ইটস ওকে, আমি বুঝতে পারছি। একটু দাঁড়ান না, চাটা তো খেয়ে যান। না, পরে কখনো। আমি নিজের হাতে বানাবো আপনার জন্য। না, আমি অফিস যাব। আলিয়া না, একটা গুড নিউজ আছে। ওই ইন্স্যুরেন্স ক্লেম। হ্যালো। হ্যালো। গুড বাই। গুড বাই। তো মেহুল, কি আপনার মনে হয় যে আপনি গগন বর্মার জায়গা নিতে পারবেন অ্যাজ আ নিউ সূর্যমান? দেখুন, গগন স্যারের সঙ্গে আমার তুলনা করাটা উচিত হবে না। আফটার অল উনি আমার সিনিয়র, খুব ভালো মানুষ। আই লাভড হিম। আসলে কি হয় আপনারা জানেন, সেল ফোন যখন আপনার পুরনো হয়ে যায়, মার্কেটে নতুন এলে তাকে আপনি রিপ্লেস করে দেন। আমাদের ইন্ডাস্ট্রিটাও ঠিক তেমন। আই এম দ্য নিউ সূর্যমান উইথ 6 প্যাকস অ্যাপস। আমার তো এর উপরই ডাউট হচ্ছে। বরুণ, ওই যে হিরেনের হাতে যে ফাইলগুলো ছিল ওগুলো দেখেছিস তুই? না স্যার, আমি দেখিনি। কিন্তু স্যার, ও অ্যাক্সিডেন্ট ক্লেমের ব্যাপারে শিওরলি বলেছিল। অ্যাক্সিডেন্ট ক্লেম? ওখানে একটা কাজ করবো, একটু খোঁজ নে যে গগনবাবু নামে গত 4-5 মাসে কোনো বিমা করা হয়েছিল কিনা। আর যদি করাও হয়ে থাকে তো ওনার মৃত্যুর পর কার সব থেকে বেশি লাভ হবে, টাকাটা কে পেতে পারে। আচ্ছা। আর স্যার, ওই সানায়ার কি? ও যেভাবে নিজের বাবার সঙ্গে কথা বলছিল, হেট ইউ, হতে পারে যে ওই ওনাকে রাত্রে। না বলুন, আমার এরকমটা মনে হচ্ছে না যে সানায়া ওর বাবাকে মেরেছে। কোনো মেয়ে একটা তুচ্ছ কারণের জন্য তার বাবাকে মেরে ফেলতে পারে না। আর এক্ষেত্রে লুসিও যে কথাগুলো বললো সেগুলোকেও কিন্তু অস্বীকার করা যায় না। স্যার, প্রথমে সবার সন্দেহ ছিল জামশেদি রানীর ওপরে, তারপরে আবার মেহুলের ওপর, তারপর হিরেনের ওপর, আর এখন সানায়ার ওপর। আর ওই আরিয়ানা, ও খুব একটা কম চালাক নয়। হ্যাঁ, তা তো ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন সেটাই উঠছে যে কেবলটা কে কেটেছিল। কেডি পাঠক, গণপত,
কে গণপত? আরে ইয়ার, এখানে তুই কিচ্ছু পাবি না। সেই রাতে টেরেসে শুধু দুজনই ছিল, তোমার ক্লায়েন্ট জামশেদ আর গগন। কেবল আর কে কাটবে বলো? জুতোর ছাপ সূর্যমানের হবে, গগনের। এটা সোজা রুম অব্দি গেছে, চেক করে নিয়েছি। আচ্ছা, এটা কি করছিস? জুতোর সাইজের মাপ নিচ্ছি, 8 নম্বরের হবে। আচ্ছা একটা কথা বল, এই কায়দাটা তোকে কে শিখিয়েছে? তোর বস কেডি? চল, এক্ষুনি বৃষ্টি নামবে, চল। বরং নিচে যাই, যেখানে গগনের মেকআপ রুম। চল। কি দেখছিস? পায়রার পালক, ওই রকমই যেরকম গগনের বডিতে পাওয়া গেছে। তাহলে ভাই পুরো বিল্ডিং এ কি একটাই পায়রা? অন্য কোথাও থেকে এসেছে? না, এখান থেকেই। এই দেখো, চুনকামের দাগ, যেটা গগনের মাথার পেছনে ছিল। কি করছিস? চুল। ইওর অনার, ফরেন্সিকের পরীক্ষার পর এটা জানতে পারা গিয়েছে যে এই চুলটা গগনবাবুরই। গগনবাবুর এই চুল আর দেওয়ালের এই চুন ওনার মাথার পেছন দিকে ওনার চুলে লেগেছিল, সেগুলো পায়রার পালকও সেই জায়গা থেকে পাওয়া গিয়েছে। ইওর অনার, শুধুমাত্র এতটুকুই নয়, আমার সহায়ক করিডোরের ওই জায়গা থেকেই বালি পাওয়া যায়, সেই বালি যেগুলো গগনবাবুর জুতোর তলাতেও পাওয়া গিয়েছিল, যার এই মানে দাঁড়ায় যে গগনবাবু ওইখানে করিডোরের কোনার দিকটায় গিয়েছিলেন, যেই জায়গায় ওনার উপর আক্রমণ করা হয় এবং তাকে হত্যা করা হয়। এর থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মিস্টার গগন অন্ধকারে ওই কোনায় গিয়েছিল। হ্যাঁ, তো হাঁটতে গিয়েছিল হয়তো। হাঁটতে গিয়েছিল, এটা মানেটা কি? শর্ট দেওয়ার আগে কেউ কেন সেখানে হাঁটতে যাবে অন্ধকারে ওই কোনায়? না না, একটা ফ্যাক্ট তো এটাও হতে পারে পাঠকবাবু, যে ছাদে যাবার যে রাস্তাটা সেটা একটা করিডোরের মধ্যে দিয়ে যায় এবং হয়তো হতে পারে সেখান দিয়ে উনি সেদিনকে যাচ্ছিলেন এবং পা পিছলে পড়ে যায়। আর আমার মনে হয় না জসপাল বাবু যে এরকমটা হয়েছে। আমারও এটা মনে হয় না যে গগনবাবুর কারোর সাথে হাতাহাতি হয়েছে পাঠকবাবু। আর আসল কথা, আপনার ক্লায়েন্ট যখন খুনের অভিযোগে অভিযুক্ত, তখন আপনি এটা প্রমাণ করুন যে ইনি ইনোসেন্ট, আর এটাই আমার রিকোয়েস্ট। ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী এই কেসে একটা অন্যরকম আলো ফেলতে পারে। সূর্যমোহন বাবুর টেকনিক্যাল টিমের উনি একজন লাইটম্যান, গণপত। স্যার, আমার কিছু হবে না তো স্যার? ভয় পেও না, যেটা তুমি আমাকে বলেছিলে সেটা মহামান্য বিচারককে বলো। জজ সাহেব, সেদিন রাতে শুটিং এর সময় দুটো ক্যামেরা ছিল, একটা ওপরে ছিল আর একটা নিচে। তো যখনই অ্যাক্সিডেন্টটা হলো আমি ক্যামেরার ওয়্যার টেনে খুলে দিয়েছিলাম স্যার, যাতে কিছু রেকর্ড না হতে পারে। হোয়াট? অর্ডার, অর্ডার। হ্যাঁ স্যার, আমাকে হুমকি দিয়েছিল স্যার। গণপত, আরে ওপরে দেখ ভাই, ওপরে দেখ, মন দিয়ে শোন কি বলছি। যেই অ্যাকশন বলবে আমি এখান থেকে জাম্প করব। যেই আমি এখান থেকে জাম্প করব, তুই ক্যামেরার কেবিট খুলে দিবি। তাহলে স্যার শটটা তো খারাপ হয়ে যাবে না? ওটাই তো আমি চাই। আমি চাই লোক আমাকে মরতে না দেখুক। কি মরতে? আরে আমার মানে হলো কেউ যেন আমাকে জাম্প করতে না দেখে। কিন্তু স্যার, তোকে যতটা বলা হচ্ছে ততটাই কর, বুঝেছিস? আর তুই ভালো করেই জানিস যে আমার কথা শোনে না তার কি অবস্থা হয়। তাহলে তুই ক্যামেরার কেবিল খুলে দিয়ে শট নষ্ট করে দে। আচ্ছা স্যার। মানে উনি মরতে চেয়েছিলেন স্যার? এই কথাটা তো তুমি আগেও আদালতে বলতে পারতে। আমি ভয় পেয়েছিলাম যদি আমার কাজ চলে যায়। আমি গরিব মানুষ স্যার।
গরিব মানুষ যদি একবার কারোর উস্কানোতে মিথ্যে কথা বলে ইওর অনার, তাহলে সে আরো একবার মিথ্যে কথা বলতে পারে। আমি নিশ্চিত ইওর অনার, কেউ নিশ্চয়ই একে ধমক দিয়েছে, সেই জন্য এখানে ও মিথ্যে কথা বলছে। বলো কে তোমাকে ধমকেছে? তুমি মিথ্যে কথা বলছো। ও সত্যি কথাই বলছে। আপনার যা কিছু বলবার এই কাঠগড়ায় এসে বলুন। আমার প্রথম থেকেই সন্দেহ ছিল যে আমার স্বামী গগন নিজের প্রাণ নিজেই নিয়েছে। আর এই গোটা বিষয়টার জন্য ওনার কন্যা সানায়া আপনাকে দায়ী করছে। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। গগনের মৃত্যুর কারণ এই মেয়েটাই, ওর নিজের মেয়ে। আপনি আপনার এই বিষয়টার প্রমাণ দেবেন তার আগে যদি আপনি আপত্তি না করেন তো 2-3টে প্রশ্ন করতে পারি আমি আপনাকে। হ্যাঁ, এই যেটা জানা যাচ্ছে যে কয়েকদিন আগেই আপনি গগনবাবুর জীবনের ওপর একটা বীমা করিয়েছিলেন, অ্যাক্সিডেন্ট বীমা 30 কোটি টাকার। এ কথাটা কি সত্যি? আগে হ্যাঁ। গগনের কাজটাই এত বিপজ্জনক যে আমি ভেবেছিলাম একটা ইন্স্যুরেন্স খুব জরুরি। রাইট। আর তাছাড়াও তো গগনবাবুর যেই ধন সম্পত্তি ছিল সেগুলোর ওপর আপনি আর ওনার কন্যা সানায়া দুজনেই দাবিদার হবেন, অর্ধেক। কিন্তু এই বীমাটাতে পুরো টাকাটাই আপনার নামে ছিল। এটা কি ঠিক বললাম আমি? আপনি কি বলতে চাইছেন? এটা বলুন যে এই যে বীমাটা আপনি করিয়েছিলেন সেটা করার জন্য কে বলেছিলেন আপনাকে? গগনের উকিল হিরেন। হিরেন বাবু আপনাকে এটা বলেছিলেন যে আপনার গগনবাবুর জীবনের ওপর বীমা করা দরকার। কিন্তু এখানে আমার বা হিরেনের কথা হচ্ছে না, এখানে সানায়ার কথা বলতে এসেছি। গত আদালতে আপনাদের মধ্যে নিশ্চয়ই কেউ দেখেছিলেন যে গগনের মেকআপ আর্টিস্ট লুসি আমার সাথে দেখা করতে এসেছিল আমাকে একটা সিক্রেট বলতে, টাকার বিনিময়ে। এটা কি নিয়ে কথা হয়েছিল? হিরেন আর মেহুলের বিষয়ে কিছু? আগে না, লুসি আমাকে বলতে এসেছিল যে সেই রাতে হিরেন আর মেহুলের যাওয়ার পর শুটে গগনের সাথে দেখা করতে সানায়া এসেছিল। আচ্ছা, তো এই কারণেই লুসি সানায়ার নামটা তখন বলেছিল? হ্যাঁ, আর যদি লুসি আজকে বেঁচে থাকতো তাহলে নিজেই সব কথা আপনাদের বলতো, যা শুধু আমি জানি। ওই রাতে সানায়া আর গগনের মধ্যে খুব বড় একটা ঝগড়া হয়েছিল। কাজটার জন্য তুমি কাল অডিশন যাচ্ছ? হ্যাঁ বাবা, আমি অ্যাক্টর হতে চাই, ইউএস যাব না। আমি চাই না তুমি অ্যাক্ট্রেস হও। ওসব অ্যাক্ট্রেস হতে হবে না। আমিও দেখছি কে তোমায় কাজ দেয়, কে সুযোগ দেয় তোমায়। এই ইন্ডাস্ট্রিতে আমার দাপট তোমার জানা আছে। আমি না বললে তোমায় কেউ কাজ দেবে না, এটা মাথায় রেখো তুমি, বুঝেছো? বাবা, আমি ভাবতে পারিনি যে তুমি এত নিচে নামবে নিজের জেদের জন্য। আই হেট ইউ, ঘেন্না করি আমি তোমায়। এটা যথেষ্ট নয়, একজনকে ঘরে রেখেছো আবার বাবা, আমি কখনোই চাই না যে তুমি একটা অ্যাক্ট্রেস হও। ডোন্ট টাচ মি বাবা। আই উইশ ইউ গো এন্ড ডাই সামওয়্যার। আমি বাড়ি ছেড়ে চলে যাব, তোমার সঙ্গে থাকতে চাই না। না। এরকম বলে না, এরকম কথা বলিস না মা। তোর বাবা একা হয়ে যাবে, সে মরে যাব আমি। তো মরে যাও না, ভালো হবে। অ্যাট লিস্ট দ্যাট ওয়ে আমি নিজের মতো করে জীবনে বাঁচতে পারবো। মারে শোন, সেই রাতে শুটে যাওয়ার আগে গগন আর আমার মধ্যে খুব বড় ঝগড়া হয়েছিল এই সানায়াকে নিয়ে। তারপর সানায়াই ওর মন ভেঙেছে, আর একই রাতে এই সব আঘাতও সহ্য করতে পারিনি। আর সানায়া, এবার তো মেনে নাও যে তুমি ওখানে ছিলে আর তোমার জন্যই তোমার বাবা নিজের প্রাণ নিয়েছেন। না হলে সত্যি বলছি, গগনের আত্মা কখনো শান্তি পাবে না। সানায়া, ইউ লায়ার মিথু, লজ্জা করছে না আমার সামনে এইসব কথা বলতে? নিজেকে বাঁচানোর জন্য যা খুশি করছিস না তুই।
মিস সানায়া, সিট ডাউন। আমি স্যার সেদিন যাইনি, আমি শুটে যাইনি। আমার সম্বন্ধে মিথ্যে বলছো নিজেকে বাঁচানোর জন্য। শোনা, বসো। কেডি স্যার, আমি কিছু বলতে চাই। স্যার, আমার নাম হলো নীরজ, সানায়ার বন্ধু, ওর বয়ফ্রেন্ড। সানায়াকে আমি স্কুল থেকে চিনি, খুব রাগী মেয়েও, কখনো কখনো রাগের বসে উল্টোপাল্টা কথাও বলে দেয়, কিন্তু ওর মনটা খুব সরল। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে আপনি গলে প্লিজ যাচ্ছেন। স্যার, আমাকে বলতে দিন। আর এই মহিলা আরিয়ানা সব সময় সানায়াকে শত্রু মনে করত, বাবার বিরুদ্ধে কথা বলার জন্য ফোনেও যা তা বোঝাতো স্যার। সবচেয়ে বেশি আমি চিনি সানায়াকে। সানায়া যদি সবচেয়ে বেশি কাউকে ভালোবাসে, আমার থেকেও বেশি স্যার, সে হলো ওর বাবা। স্যার, একটা কথা বলুন, এক মেয়ে এক বাবাকে অযথা কেন মারবে স্যার? সানায়া যা কিছু বলুক স্যার, আমি তো জানি ও নিজের বাবার জন্য আমাকে আর ও নিজের ক্যারিয়ারকে দুটোই ছাড়তে পারে স্যার। শোনায়া এইমাত্র বলছিল যে ও সেখানে ছিল না। হ্যাঁ স্যার, ও ঠিকই বলছে। সেদিন রাতে গিরিশ আর আমি একটা ফিল্ম দেখতে গিয়েছিলাম স্যার। ইন্টারভেলের সময় আমি ওকে একটা ফোন করলাম, এটা জিজ্ঞেস করার জন্য যে কি খবর, কোথায় আছিস। ও বলেছিল আমি বাড়িতেই আছি, জিম করছি। পেছন থেকে ট্রেডমিলের আওয়াজও আসছিল। এই কি শো দেখতে গিয়েছিলেন আপনি যখন ইন্টারভেলে এই ফোনটা আসে? কটা বেজেছিল তখন? এই ধরুন স্যার 11:30 নাগাদ, যখন গগন স্যারের অ্যাক্সিডেন্ট হলো। স্যার যাই বলুন, সানায়া নির্দোষ স্যার। এই আদালত আগামী শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। পাঠকবাবু, আগে এই তো শুধু মেলোড্রামা। আসল অ্যাকশন আপনার অ্যাকশন ডিরেক্টর করে দিয়েছে, সেটা আমার কথা মেনে নিন, কারণ এরপরে আপনি হয়তো আউট অফ অ্যাকশন হয়ে যাবেন। আরে দবে, বৌদি ফিরে এসেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, পরশুই তো ফিরলো। পরশু এসেছে না? কিন্তু তুমি কি করে জানলে? কিছু বলার আছে? না মানে, কেননা কয়েকদিন ধরে আমি দেখছিলাম তোর এই ইউনিফর্মটা একদমই ইস্ত্রি করা নয়, দাগ ফাগ লেগে আছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে স্বামী স্ত্রী যদি একসঙ্গে না থাকে তো এরকমই হতে পারে। আজ একদম পুরো পরিষ্কার, একদম দারুণ ফিটফাট। তো বুঝতেই পারলাম যে বৌদি বোধহয় ফিরে এসেছেন। নমস্কার জানাস আমার হয়ে তুই। হিরেন বাবু, হাই স্যার। কেমন আছেন আপনি? একদম ঠিক আছে। বসুন বসুন। কখন এলেন? স্যার, আধ ঘন্টা ধরে আপনার অপেক্ষা করছি। আচ্ছা, জবে থেকে আদালতে এই অ্যাক্সিডেন্ট পলিসিটার কথা বলা হয়েছে, এনার তো মাথা খারাপ হয়ে গেছে। কেন? মিস্টার পাঠক, আমি জানি যে আপনি আমার আর আরিয়ানার ব্যাপারে কি কি ভাবছেন ওই পলিসিটা নিয়ে। এটাই যে আমরা দুজন ওই পলিসিটা জেনে বুঝে নিই আর গগনকে মারার প্ল্যান করি, ইত্যাদি ইত্যাদি। না, এটা তো আমি একদম বলছি না, আপনিই বলছেন। এখন আপনার এই কথাটাতে কতটা সত্যতা রয়েছে সেটা তো সময় বলেই দেবে। তো সব মিলিয়ে এটা তো সত্যি যে গগনবাবুর মৃত্যুর পর সব থেকে বেশি লাভ ওনার স্ত্রীরই হয়েছে, ওই আপনার 30 কোটি টাকাটা আর কি। এই যে পলিসিটা আপনি পরামর্শ দিয়েছিলেন আরিয়ানা দেবীকে, লাভ তো ওনার হলোই। আপনার এর মধ্যে কি রয়েছে? কোনো ভাগ, কমিশন ইত্যাদি ইত্যাদি? হ্যাঁ, কমিশন আছে। আর সামনে মাসে আমি আর আরিয়ানা আমরা দুজনে বিয়ে করছি। তাই? বেশ খবর এটা। তাছাড়া গগনও আরিয়ানাকে ছাড়তে চেয়েছিল। মিস্টার পাঠক, সে ইজ ইনোসেন্ট। হ্যাঁ, একটু নাটক করে, কিন্তু সে ইজ ইনোসেন্ট। আচ্ছা ছাড়ুন, বাদ দিন এসব। এটা বলুন যে সানায়া বলছে যে আরিয়ানা ওকে ফাঁসিয়েছে মিথ্যা কথা বলে, এরকমটা সত্যি? মিস্টার পাঠক, মা আর মেয়ের মধ্যে কি আছে এটা আমি একদমই জানি না। হ্যাঁ, তা তো রয়েছে। মা মেয়ের মধ্যে ঠিক কিরকম সম্পর্ক সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আচ্ছা ছাড়ুন, এটা বলুন যে ওই রাতে ওই দুর্ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় আপনি কি সানায়াকে দেখেছিলেন? সত্যি বলবেন কিন্তু, কারণ আপনি তো জানেন যে আমি সত্যি বার করার জন্য আঙুলটা যথেষ্ট দেখাতে পারি। আগে আমি দেখিনি, কিন্তু সানায়া যে অপবাদ দিচ্ছে সেটা একদমই মিথ্যে। আরিয়ানা সম্পত্তির জন্য লোভী নয় স্যার। যদিও সত্যি এত লোভী হতো তাহলে নিজের স্বামীর মৃত্যুটাকে সুইসাইড কেন বলতো? মানেটা হলো এই, বলুন যে ইন্স্যুরেন্সের শর্ত অনুযায়ী যদি এটা প্রমাণিত হয়ে যায় যে গগনবাবু আত্মহত্যা করেছেন, তাহলে ইন্স্যুরেন্সটা বাদ হয়ে যাবে।
এক পয়সা ওরা পাবে না। আর যদি এরকমটা হয় তো ওনার 30 কোটি টাকার ইন্স্যুরেন্সটা তো বন্ধ হয়ে যাবে, তাই না? কিন্তু যেই দাবিদার রয়েছেন গগনবাবুর সম্পত্তিতে, সেটার 50% অর্থাৎ অর্ধেকটা যেটা সানায়া পেতে চলেছে, সেই ভাগটা আরিয়ানা পেয়ে যাবে। তো সিম্পল ম্যাথমেটিক্স, এটা 30 কোটি টাকার বিনিময়ে 80 কোটি টাকার লাভ আর কি। Am I right or... কে মারলো সুপারহিরো গগন বর্মাকে? ওনার স্ত্রী, ওনার কন্যা, ওনার উকিল, নাকি উনি নিজেই আত্মঘাতী হয়েছেন? এই প্রশ্নটার উত্তর আগামীকাল আদালতে পেতেই হবে। গগনের মৃত্যুর কারণ ওর নিজের মেয়ে। তোমার প্ল্যান সাকসেস হয়ে গেছে, বাবার সব প্রপার্টি তোমার। কিন্তু ওই গাড়ি তো ধীরেন ভাইয়ের কাছে ছিল, ওনাকে জিজ্ঞাসা করুন। আমি তোকেই বাঁচাচ্ছিলাম, হ্যাঁ, আর তুই আমাকেই। তো যখনই অ্যাক্সিডেন্টটা হলো আমি ক্যামেরার ওয়্যার টেনে খুলে দিয়েছিলাম স্যার। আরে পাঠকবাবু, হ্যাঁ, আমি খুব just বলো। চিন্তায় আছি, মানে খুব বেশি চিন্তায় আছি। আজকে এর একটা ফ্যাসলা হওয়া দরকার। সিদ্ধান্ত হয়ে যাবে আজকে এই কেস। না, কেসের না, কেসের ফ্যাসলা তো আমার ফেভারে যাবে। আমি ওই রিডলটা বলছি, যে রিডলটা আপনি জিজ্ঞেস করেছিলেন না। কোন রিডল? আরে ওই a + b, হ্যাঁ, a + b হ্যাঁ। + b হ্যাঁ। + b + 80 + 90 = 100। এর উত্তর, হ্যাঁ, 3জন ম্যাথামেটিশিয়ানের কাছে গেছিলাম আমি। ওরা 4টে আলাদা আলাদা প্রসেসে এটাকে সলভ করেছে। এর মধ্যে একটা তো নিশ্চয়ই ঠিক হবে। দেখুন, এই যে দেখুন দেখুন দেখুন, এর মধ্যে ডেফিনেটলি একটা তো হবেই। ইউ নো, ভুল উত্তর। না মানে বুঝলাম না আমি। খুবই সিম্পল এটা। আমি আপনাকে বলেছিলাম যে হিন্দিতে ভাববেন এটা। a + b + b + b + 80 + 90। হিন্দিতে বলুন এটা। अ अ ब ब ब ब ब ब 80 80 90 100। 100। তো বুঝলেন না? अक्कड़ बक्कड़ बम्बे बो 80 90 पूरे 100। अक्कड़ बक्कड़ बॉम्बे बो 80 90 পুরে। পাঠক বাবু, আপনি ইংরেজি রিডলটাকে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করলেন। দিস ইজ নট দ্য আনসার, দিস ইজ চিটিং। ইওর অনার, স্বর্গীয় গগনবাবুর জুতোর মাপটা 10 নম্বর ছিল। জামশেদবাবুর জুতোর মাপ হচ্ছে 11 নম্বর। ওই ছাদে 8 নম্বরের জুতোর ছাপ পাওয়া গিয়েছে। আর ফরেন্সিকের তরফ থেকে বক্তব্য যে ওই ছাপটা ওই রাতেরই। ওই মার্ডারের পরে তো অনেকেই সেখানে এসেছিল এই অনার। ইনফ্যাক্ট হতে পারে পুলিশের মধ্যে কারোর জুতো ওটা। ইওর অনার, বাইরে থেকে কেউ আসেনি, এটা আমি খুবই দৃঢ়ভাবে বলতে পারি। কেননা এই 8 নম্বরের জুতোর ছাপটা 9ম তলার মেকআপ রুম থেকে গিয়ে ওই ছাদে পৌঁছয়। মানে গগনের জুতোর ছাপ ছাড়াও? আগে হ্যাঁ ইওর অনার, যেরকমটা আমি আপনাকে বলেছিলাম, গগনবাবুর জুতোর ছাপটা 10 নম্বর ছিল, জামশেদবাবুর 11 নম্বর। তো তাহলে এই ব্যক্তি কে ছিল যার জুতোর মাপ 8 নম্বর? ইওর অনার, যদি আপনি ওই ফুটেজটা আরও একবার চালানোর অনুমতি দেন তাহলে এই বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে। গগনবাবু ওইখানে যে অভিনয়টা করতেন সেখানে উনি একটা ড্রেস পরতেন, সেটার ওপর তার একটা চিহ্ন। এই দৃশ্যটা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে ওই চিহ্নটা ভেতরের দিকে রয়েছে, যার মানে এটা দাঁড়াচ্ছে যে ওইটা উল্টো পরা হয়েছিল। হতে পারে এরকম তাড়াহুড়োর মাথায় আমিও কখনো কখনো মোজা উল্টো করেই পরে ফেলি। ইওর অনার, গগনবাবু গত 5 বছর ধরে এই কাজটা করে আসছেন। বছরে 300 দিন, 1500 দিন উনি এই পোশাকটাই পরে আসছেন। আমার মনে হয় না যে ওনার এত বড় একটা ভুল হতে পারে। আপনি ঠিক কি বলতে চাইছেন মিস্টার পাঠক? ইওর অনার, আমি এটা বলতে চাইছি যে এই ছবিতে যেই ব্যক্তি ছাদ থেকে লাফ মারছেন, যিনি উল্টো পোশাক পরে আছেন, উনি সূর্যমন, মানে গগনবাবু নন, অন্য কেউ। অর্ডার অর্ডার। ইওর অনার,
গগন বর্মা বাবুর মৃত শরীরের একটা ছবি, যে সময় উনি মাটিতে পড়ে গিয়েছিলেন ছবিতে পুরোপুরি দেখা যাচ্ছে ইওর অনার যে পোশাকের চিহ্নটা সোজা আছে, কিন্তু যখন লাফ মারলেন তখন সেটা উল্টো ছিল। তাহলে জয়সওয়াল বাবু কি মানে কখন উনি এই পোশাকটাকে সোজা করে ফেললেন? হাওয়াতে? ইওর অনার, এটা থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে যে ব্যক্তি ছাদ থেকে লাফ মেরেছিলেন তিনি গগন বর্মা নন, অন্য কেউ হবেন। হয়েছিল অনেকটা এই রকমই অনার, যেরকমটা আমি গতবারের শুনানিতে এই আদালতে বলেছিলাম যে 9 তলার ওই বিল্ডিংয়ে গগনবাবুর ওপর আক্রমণ করা হয়, তাকে আঘাত করে তাকে ওখানেই মেরে ফেলা হয়। তারপর ওই ব্যক্তি যিনি 8 নম্বরের জুতো পরে থাকে অনার, উনি গগন বর্মা বাবুর পোশাকটা পরলেন, মুখোশ পরলেন, ছাদে গেলেন, গগনবাবুর জায়গায় গিয়ে পৌঁছলেন আর ওখান থেকে লাফ মারলেন। ওখান থেকে পড়লেন ইওর অনার, কিন্তু পুরোপুরি নিচে এসে পড়লেন না, লাফ মেরেই 9 তলায় চলে আসলেন। তারপর ওই কেবেলটাতে গগন বর্মা বাবুর মৃতদেহটাকে আটকে দিয়ে সেখান থেকে নিচে ফেলে দিলেন। না স্যার, আমি ওর আওয়াজ শুনেছিলাম। না, এটা হতেও পারে জামশেদ যে ওই ব্যক্তি গগনবাবুর কণ্ঠস্বর নকল করেছিলেন। ইন্টারেস্টিং। কি হয়েছিল মিস্টার পাঠক? যেরকমটা আমি বলেছিলাম ইওর অনার যে গগনবাবুর ওপর ওই 9 তলাতে হামলা করা হয়, ওনার অজ্ঞান হওয়া শরীরটাকে 8 তলায় নিয়ে আসা হয় আর 8 তলা থেকে নিচে ফেলে দেওয়া হয় ওই ছিঁড়ে যাওয়া কেবলটার সাহায্যে, যাতে মানুষজনের মনে হয় যে কেবলটা ছিঁড়ে যায় আর গগনবাবু নিচে পড়ে যান। এটা তো খুবই অবিশ্বাস্য ঘটনা, কিন্তু কথাটা হলো এই যে ওই বহুরূপী কে ছিল? ছিল না ইওর অনার, আছে। লুসি দেবী এই বিষয়টা জানতে পেরে গিয়েছিলেন যে ওই ব্যক্তি ঠিক কে, আর ঠিক সেই কারণেই ওই ব্যক্তি লুসিকেও হত্যা করে ফেলে। লুসি তো মৃত্যুর আগে একজনের নামই বলেছিল। মৃত্যুর সময় লুসি দেবী অবশ্যই সানায়ার নাম উচ্চারণ করে ইওর অনার, কিন্তু সেটা অর্ধেক উচ্চারিত কথা ছিল। লুসি মরার সময় এটা বলতে চাইছিল না যে গগনবাবুর মেয়ে সানায়া এই হত্যাটা করেছে। বাস্তবিকভাবে লুসি দেবী মৃত্যুর সময় এটা বলতে চাইছিলেন যে গগন স্যারের মেয়ে সানায়া তার বয়ফ্রেন্ড নীরজ এই হত্যাটা করেছে। কি নীরজ? সাইলেন্স ইন দ্য কোর্ট। কি 8 নম্বর? 8 নম্বরের জুতো না আপনার? স্যার আমি তো ওখানে ছিলাম না স্যার। আপনি ছিলেন না? কোনো ব্যাপার না। এই দেখুন, এবার দেখুন, যিনি লাফ মারবেন ওই ব্যক্তি ঠিক এরকম ভাবেই বাঁ হাত দিয়ে ওনার নাকটা আপনারই অভ্যাস এটা না? স্যার আমার নাম হলো নীরজ, সানায়ার বন্ধু, ওর বয়ফ্রেন্ড। এর মানে হলো যে আপনিই ছিলেন গগনবাবুর ওই জায়গায়, তার পোশাক পরে সেখানে লাফ দিয়েছিলেন আপনি 8 তলা পর্যন্ত। আরে না স্যার, আমি সেদিন ছিলাম না। আমি আর আমার বন্ধু গিরিশ একটা ফিল্ম দেখতে গেছিলাম। হ্যাঁ, আমি কি করে ভুলে যাই এটা যে আপনি এই কাজে আপনার অংশীদারের সঙ্গে ফিল্ম দেখতে গিয়েছিলেন সেদিন। চলুন জিজ্ঞেস করে নি, কিন্তু ইওর অনার আপনি যদি অনুমতি দেন তো দুজনকে আমি আলাদা আলাদাভাবে প্রশ্ন করতে চাইবো। যখন ওনাকে আমি কোনো প্রশ্ন করব তখন যদি অনুমতি দেন আমায় যে গিরিশ এ ঘরের বাইরে থাকবে। অনুমতি দিলাম। কোন ছবি দেখতে গিয়েছিলেন আপনারা? দিওয়ানা দিল। দিওয়ানা দিল। কোন থিয়েটারে? প্লাজা থিয়েটার। প্লাজা থিয়েটার। কি টাইম ছিল শোয়ের? 10টা থেকে 12:30। ইন্টারভেলে কি খেয়েছিলেন? আমি ক্যারামেল পপকর্ন নিয়েছিলাম। আমি একটা ভেজ স্যান্ডউইচ নিয়েছিলাম উইদাউট চিজ। কিরকম লেগেছিল ছবিটা? গিরিশের খুব ভালো লেগেছিল স্যার, আমার মোটামুটি। সিট নাম্বার কি ছিল? C5 আর C6। আর তারপর বাড়ি কিভাবে ফিরেছিলেন? স্যার গিরিশের বাইকে করে যায়। আমার বাইকে। পাঠকবাবু এবার তো দুজনেই সত্যি বলছে, এবার আপনি কি বলবেন? ইওর অনার দুজনেই মিথ্যা কথা বলছে, কেননা ওই রাতে প্লাজা থিয়েটারের কারেন্ট চলে গিয়েছিল আর শোটা মাঝখানেই বন্ধ হয়ে গিয়েছিল। সেই কারণে
সবাইকে রিফান্ড করা হয়েছিল, পাননি আপনারা ওই রিফান্ডটা? হাবিলদার, ধীরাজকে ভেতরে নিয়ে আসুন। ইওর অনার, সত্যিটা তো হলো এই যে এরা দুজন শুধুমাত্র টিকিটটা কিনেছিল, ফিল্ম দেখেনি। ওরা প্লাজা থিয়েটারে নয়, ওই রাতে রিজেন্ট টাওয়ারে ছিল। চলুন এবার সময় হয়ে গিয়েছে আপনাদের সত্যিটা এই আদালতে বলে ফেলার। বলুন কি আসল সত্যিটা? হ্যাঁ, আমি গেছিলাম রিজেন্ট টাওয়ারে গিরিশের সঙ্গে। স্যার, আমি সানায়াকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু গগনবাবু এটার বিরুদ্ধে ছিলেন। না উনি আমার স্বপ্ন পুরো হতে দিতেন, না সানায়ার অ্যাক্টর হওয়ার স্বপ্ন পূরণ হতে দিতেন। সেই জন্য আমি আর গিরিশ দুজনে মিলে সানায়াকে না বলেই আমাদের খুশির জন্য এই প্ল্যানটা করেছিলাম। গগন স্যারকে ফোন দিয়ে করে বাইরে ডেকে এনে ওনাকে অজ্ঞান করে দিয়েছিলাম। তারপর গিরিশ ওনাকে নিচে নিয়ে আসে, আর তারপর স্যার আপনি যেরকম বলেছিলেন সেরকমই হয়েছিল। সর্বপ্রথম জামশেদ যেই কেবলটা লাগিয়েছিল সেটাকে কাটে, আর দ্বিতীয়ত নিজের কেবলটা ওখানে জুড়ে দিয়ে লাফ মারে যাতে করে 8 তলায় এসে জানালা দিয়ে ঢুকতে পারে। ওনার অজ্ঞান হওয়া শরীরটাকে 8 তলা থেকে নিচে ধাক্কা মেরে ফেলে দেয় ওই ছেঁড়া কেবলটা লাগিয়ে দিয়ে, যাতে মানুষজন মনে করে যে কেবলটা ছিঁড়ে যায়, তাই গগনবাবু পড়ে যান। ঠিক সেই সময় লুসি আমাকে দেখে ফেলেছিল, ওকে টাকা দিয়ে মুখও বন্ধ করিয়ে দিয়েছিলাম। কিন্তু স্যার মাথা গরম ছিল, তাই ওকেও মেরে ফেলতে হলো। আর সানায়া, এইসব শুধু তোমাকে পাওয়ার জন্য করেছিলাম সানায়া। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মিস্টার গগন বর্মাকে খুনের অভিযোগে নীরজ সাইনি আর গিরিশ ধর দুজনকে দোষী সাব্যস্ত করছে। এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর এর সঙ্গেই মিস্টার জামশেদ কিরানিকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আপনি জানেন এই কেসটা আমি কেন হারলাম? না জয়সওয়াল বাবু। কারণ প্লাজা থিয়েটারে লোডশেডিং হয়েছিল। ও, তাছাড়াও জয়সওয়াল বাবু, আপনারও আলো নিভে গিয়েছে বেশ বছর হয়ে গেল। এম আই রাইট অর এম আই রাইট? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.